হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন ইন্ডিয়া। আজকে আমরা কেমিক্যাল বন্ডিং কমপ্লিট চ্যাপ্টার পড়ার চেষ্টা করব। দেখো, কেমিক্যাল বন্ড বলতে কী বুঝি? কেমিক্যাল বন্ড হচ্ছে কোনো একটা কেমিক্যাল স্পিসিসের মধ্যে অ্যাটমস অথবা আয়নস অথবা মলিকুলগুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশানের দ্বারা তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলি? রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তাহলে ডেফিনেশনটা যদি আমরা দেখে নিই, কেমিক্যাল বন্ড ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশান which holds atoms or ions or molecule in a chemical species. তাহলে বোঝা গেল কেমিক্যাল বন্ড হচ্ছে কি, যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান যেটা কি করে কোনো একটা কেমিক্যাল স্পিসিসের মধ্যে অ্যাটমস বা আয়নস বা কোনো মলিকুলগুলোকে পরস্পরের সঙ্গে বেঁধে রাখে। কেমিক্যাল বন্ড মেনলি দুই প্রকার হয়। যদি অ্যাটমের সঙ্গে অ্যাটমের কেমিক্যাল বন্ডিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ড। আর যদি মলিকুলের সঙ্গে মলিকুলের ফোর্স অফ অ্যাট্রাকশান থাকে তাহলে সেগুলোকে আমরা বলি ইন্টার মলিকুলার কেমিক্যাল বন্ড। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি যে কেমিক্যাল বন্ডের মধ্যে কোনটা স্ট্রং এবং কোনটা উইক, তো অবশ্যই অ্যাটমের সঙ্গে অ্যাটমের যদি বন্ডিং হয় তাহলে সেটা স্টেবল হবে বেশি, এবং সেক্ষেত্রে বন্ডিং যে ডিসোসিয়েশন এনার্জি সেটার মানও বেশি হবে। তাহলে সেটার ওপর ভিত্তি করে কেমিক্যাল বন্ডকে দুইভাবে ভাগ করা হয়েছে। কেমিক্যাল বন্ড একটা হচ্ছে ইন্টার অ্যাটমিক আর একটা হচ্ছে ইন্টার মলিকুলার। বোঝা গেল? ইন্টার অ্যাটমিকের মধ্যে আমাদের মেনলি চারটে আছে। প্রথমত হচ্ছে মেটালিক বন্ড। তার সঙ্গে এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সেটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে স্ট্রং বন্ড। ঠিক আছে? স্ট্রং বন্ড, এবং এর এনার্জি হচ্ছে 200 কিলোজুল থেকে 400 কিলোজুল পার মোল। আর ইন্টারমলিকুলার যেটা আছে সেটা হচ্ছে উইক বন্ড, এবং এর বন্ড এনার্জি হচ্ছে 2 to 40, বা এটা মনে রাখার জন্য এখানে 20 থেকে 40 কিলোজুল পার মোল মনে রাখলে হবে, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো। এরপরে ইন্টার অ্যাটমিক যে বন্ডটা আছে সেটা আছে 4 প্রকারের। মেটালিক বন্ড, তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ড, বা এটাকে আমরা আরেকটা নামেও ডাকি, সেটা হচ্ছে কি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। 3 নম্বর হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আর 4 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই চারটে হচ্ছে ইন্টার অ্যাটমিক কেমিক্যাল বন্ডের মধ্যে চারটে পড়ছে। আর ইন্টার মলিকুলারের মধ্যে দুটো আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশান এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন বন্ডও এক প্রকার কি স্পেশাল টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশান, বা সেই ভ্যান ডার ওয়ালস বন্ডও বলতে পারি আমরা। এবং হাইড্রোজেন বন্ডকে ফার্দার আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। যেটা ইন্ট্রা বলছে যদি কোনো একটা কেমিক্যাল স্পিসিস নিজের মধ্যেই যদি হাইড্রোজেন বন্ডিং তৈরি করে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? ইন্ট্রা। আর যদি ইন্টার হয় তাহলে কি হবে? দুটো সেম মলিকুল হতে পারে অথবা দুটো আলাদা, কিন্তু তাদের মধ্যে যদি বন্ডিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলতে পারি। যেমন ইন্টারন্যাশনাল মানে কি দুটো আলাদা আলাদা দেশের মধ্যে খেলা হয়, যেমন ইন্টারন্যাশনাল খেলা, তার মানে দুটো আলাদা দেশের মধ্যে খেলা হচ্ছে। সেরকম ইন্টার মলিকুলার মানে দুটো আলাদা মলিকুলও হতে পারে, বা সেম যদি মলিকুলও দুটো হয় তাদের মধ্যে হলেও আমরা সেটাকে হাইড্রোজেন বন্ডিং বা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হিসাবে দেখব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে তোমাদের সিলেবাসে কি আছে? মেটালিক বন্ড অতটা ইম্পর্টেন্ট না। মেটালিক ছাড়া এখানে যেগুলো আছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট, আর বাদবাকি যেগুলো আছে সবগুলো আমরা ডিটেলসে পড়বো। আশা করি বুঝতে পেরেছো।
এরপরে দেখো আজকে আমরা প্রথমে যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড বা এটাকে কী বলা হয়, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডকে কী বলা হয়, ইলেকট্রোভ্যালেন্ট বন্ডও বলা হয়। যদি মেটাল এবং নন মেটাল, এখানে মেটাল আছে এবং নন মেটাল আছে, এক্ষেত্রে মেটাল যদি কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার করে, কাকে, নন মেটালকে যদি কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার করে, কমপ্লিট ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে, সে একটা দুটো তিনটে যেটা হতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু যদি কমপ্লিট ট্রান্সফার করে তাহলে সেক্ষেত্রে কী হবে, মেটালটা পজিটিভ চার্জ হবে এবং নন মেটাল যেটা আছে সেটা আমাদের নেগেটিভ চার্জ। তাহলে বলো যে একটা মেটাল এবং নন মেটাল, এটা বাদ দিয়ে দাও, প্রথমে ভাবো যে একটা পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশান আছে সেটাকে আমরা কি বলি, এটা ফিজিক্সে পড়ানো হয় তাই তো। পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশান থাকে সেটাকে আমরা কি বলি, স্থির তড়িতাকর্ষণ বল, অথবা এটাকে কী বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান। তাহলে বোঝা গেল তো একটা মেটাল এবং নন মেটালের মধ্যে তাহলে কী ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করছে। আয়নিক বন্ড যদি ফর্মেশন হয় তাহলে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আয়নিক বন্ড হিসাবে বিবেচনা করা হয় বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে মেটাল একটা পজিটিভ চার্জ, ধরো এই আমার হাতটা পজিটিভ, এর ওপরে যদি নেগেটিভ চার্জ তুমি ওপর থেকে রাখো তাও অ্যাট্রাকশান হবে, এটাকে যদি নিচে থেকে রাখা হয় তাও অ্যাট্রাকশান হবে, সাইড ওয়াইজ যদি রাখো তাও অ্যাট্রাকশান হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আয়নিক বন্ড যেটা ফর্মেশন হলো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশানের কারণে তৈরি হচ্ছে, যার ফলে এই বন্ডের কোনো ডিরেকশান থাকে না, যে কোনো দিকে যুক্ত হয়ে যেতে পারে। বোঝা গেল তো। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা নন ডিরেকশনাল বন্ড। তাহলে আয়নিক বন্ড যেটা আছে সেটা হচ্ছে নন ডিরেকশনাল বা অভিমুখবিহীন বন্ধন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার তাহলে যদি মেটাল থাকে এবং নন মেটাল থাকে, পজিটিভ এবং নেগেটিভ, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে, তাহলে কোনটাকে আগে এবং কোনটাকে পরে দেখানো হয়? কনভেনশন অনুযায়ী যেটা পজিটিভ চার্জ আছে ক্যাটায়নকে ফার্স্টে লেখা হবে এবং অ্যানায়নকে তারপরে, উইদাউট চার্জ। আশা করি বুঝতে পেরেছো। দেখো একটা উদাহরণ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি সোডিয়াম নিই, তার সঙ্গে ক্লোরিন, সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? একটা আছে। এবং ক্লোরিনের কতগুলো আছে? ক্লোরিনের আছে 7টা, তাই তো। তাহলে কি হবে, সোডিয়াম এই একটা ইলেকট্রনকে কমপ্লিট ট্রান্সফার করবে। কমপ্লিট যদি ট্রান্সফার করে তাহলে কি হবে দেখো, Na প্লাস এবং Cl মাইনাস। তাহলে এদের মধ্যে কি ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করবে? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে। এবং যেটা তৈরি হবে সেটা হচ্ছে NaCl। প্রথমে ক্যাটায়নটা লিখবো, তারপর অ্যানায়নটা লিখবো উইদাউট চার্জ। বোঝা গেল। এবার দেখো সোডিয়াম যতগুলো ইলেকট্রন ক্লোরিনকে দিয়েছে এবং ক্লোরিন যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, মানে কোনো একটা আয়নিক বন্ড ফরমেশনের ক্ষেত্রে ক্যাটায়ন যতটা ইলেকট্রন লুজ করে বা অ্যানায়ন যতটা ইলেকট্রন গেইন করে, সেটাকে আমরা কি বলি? সেটাকেই বলা হয় ইলেকট্রোভ্যালেন্সি। বোঝা গেল। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে ইলেকট্রোভ্যালেন্সি কনসেপ্টটাও আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে ইলেকট্রোভ্যালেন্সিটা কি? ইলেকট্রোভ্যালেন্সি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গেইন বাই মেটাল অ্যান্ড লুজ বাই নন মেটাল। তাহলে ইলেকট্রোভ্যালেন্সিটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গেইন বাই মেটাল অ্যান্ড এটাকে লুজ বাই নন মেটাল। যদি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কতগুলো আছে? সোডিয়াম একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি কত হবে? ইলেকট্রোভ্যালেন্সি +1। ক্লোরিন একটা গ্রহণ করেছে, তার জন্য ক্ষেত্রে কী হবে? ক্লোরিনের -1। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার যদি আমি MgCl2 এর ক্ষেত্রে নিই, Mg আছে, তার সঙ্গে Cl, এই সাইডেও Cl আছে। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 2টো। ক্লোরিনের কতগুলো? 7টা। তাহলে কি হচ্ছে, এই ম্যাগনেসিয়াম একটা ক্লোরিনকে দিল আর এইখানে আরেকটা ক্লোরিনকে দিল, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+ আর এই সাইডে ক্লোরিন মাইনাস, এই সাইডেও ক্লোরিন মাইনাস। তাহলে এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করছে, যার ফলে তৈরি হয়েছে কি? MgCl2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি,
যে এমজির ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি যেহেতু দুটো ইলেকট্রন ডোনেট করেছে তার জন্য +2, আর ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লোরিন একটা মাত্র ইলেকট্রন গেইন করেছে, তার জন্য সেটাকে আমরা কি বলতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সিটা কত হবে -1। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখবো আমরা কন্ডিশন ফর আয়নিক বন্ড, মানে আয়নিক বন্ড ফরমেশন হতে গেলে কি কি কন্ডিশন দরকার। ঠিক আছে, কন্ডিশন ফর আয়নিক বন্ড। ফার্স্ট হচ্ছে মেটালকে কি হতে হবে, মেটাল যেটা আছে মেটালকে কি হতে হবে, লো আইপি আয়োনাইজেশন পোটেনশিয়াল। বোঝালো, কারণ মেটাল থেকে ইলেকট্রনটাকে বের করতে হবে, তারপর নন মেটাল সেটাকে গ্রহণ করবে। তাহলে মেটালের যদি আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি ভ্যালেন্স ইলেকট্রনের একটা ইলেকট্রনকে বের করতে গ্যাসিয়াস কন্ডিশনে যে পরিমাণ তোমাকে এনার্জি দিতে হয় সেটাই হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে যত কম এনার্জি দরকার তত ভালো কি হবে, ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে। তাহলে মেটাল হচ্ছে লো আইপি হতে হবে মেটালের, আর নন মেটাল যেটা আছে নন মেটালের ক্ষেত্রে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ইলেকট্রনের যে আসক্তি সেটা কিন্তু নন মেটালের বেশি হতে হবে, কারণ ইলেকট্রনটা গ্রহণ করে তো ভ্যালেন্স ইলেকট্রন নেবে, তাই না? তাহলে আসক্তি যদি না থাকে তাহলে তো হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। এটা পড়ানো হয়নি, এরপরে আমরা পড়ব। ল্যাটিস এনার্জি কি হতে হবে, হাই হতে হবে। তাহলে আয়নিক কম্পাউন্ডের যত বেশি ল্যাটিস এনার্জি হবে তত কিন্তু আয়নিক কম্পাউন্ডের স্টেবিলিটি বাড়বে। এবার এগুলো তো হচ্ছে আমাদের ডেটা, তাই না? ডেটা যদি মনে থাকে তাহলে তুমি পারবে, আর আদারওয়াইজ তুমি পারবে না। তাহলে আমরা যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় এখন যে NaCl এবং MgCl2 বা NaCl আর KCl এর মধ্যে কার আয়নিক ক্যারেক্টার বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করব? দেখো, তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে একটা শর্ট ট্রিক্স। মেটাল যেটা আছে, মেটাল বা ক্যাটায়ন যেটাকে আমরা বলছি, ক্যাটায়নের সাইজ যত বড় হবে তত কি হবে, লো আইপি হবে এবং সেক্ষেত্রে ভালো আয়নিক বন্ড হবে। তাহলে নোট হচ্ছে মেটাল যেটা আছে সেটা কি হতে হবে, যদি লার্জার হয়, যত লার্জ হবে তত আয়নিক বন্ডটা কি হবে, মেটাল সাইজ যত বেশি হবে, উপরের দিকে আরও মানে যত বড় হবে, ঠিক আছে, আয়নিক বন্ড তত কি হবে, ভালো ফরমেশন হবে। বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নন মেটাল যেটা আছে, নন মেটালের সাইজ যত কম হবে আয়নিক বন্ড কি হবে, আয়নিক বন্ড তত ভালো হবে। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা। রাইট ডাউন ইনক্রিজিং অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার। ফার্স্ট কোশ্চেন হচ্ছে NaF, NaCl, NaBr এবং NaI। আর সেকেন্ড কোশ্চেন আছে আমাদের, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে LiCl, NaCl, KCl অ্যান্ড RbCl। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথমটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, Na সবগুলোতে Na আছে, ক্যাটায়ন তাহলে দেখার দরকার নেই। বোঝা গেল। তাহলে দেখবো কি ফ্লোরিন আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে যেটা নন মেটাল আছে, নন মেটাল একটু আগে আমরা দেখলাম, কি দেখেছি দেখো, নন মেটালের সাইজ যত ছোট হবে তত কি হবে, আয়নিক বন্ড ভালো হবে, তাই তো? তাহলে নন মেটাল যেটা আছে তার সাইজটা আমরা কিভাবে দেখব, সাইজ যেটা আছে ফ্লোরিনের সব থেকে ছোট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বোঝা গেল। তাহলে কি হবে, আয়নিক ক্যারেক্টার যেটা আছে, আয়নিক ক্যারেক্টার যেটা আছে সেটা সব থেকে বেশি কার হবে বলো, যেটা সব থেকে ছোট। তাহলে কি আছে, সব থেকে ছোট যেটা তার সব থেকে বেশি, আর যেটা সব থেকে বড়, যেটা সব থেকে বড় সেটার হচ্ছে কম, তাই তো? NaI, তারপর কি হবে, NaBr, তারপর কি হবে, NaCl, তারপর কি হবে, NaF। কারণ ফ্লোরিনটা সব থেকে বেশি, তার জন্য কি হচ্ছে, এর আয়নিক ক্যারেক্টার বেশি। এটা ইনক্রিজিং বলেছি, তাহলে কম থেকে আস্তে আস্তে বাড়ছে। বোঝা গেল। এরপর দেখো, এইখানে আমাদের কিন্তু এবার সবার ক্ষেত্রে নন মেটালটা কি আছে, ক্লোরিন আছে। তাহলে সাইজ ক্যাটায়নের ক্ষেত্রে কি আছে, ক্যাটায়ন বা এটাকে মেটাল বলছি, লিথিয়ামের থেকে বড় হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের থেকে বড় হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের থেকে বড় হচ্ছে রুবিডিয়াম। বোঝা গেল। তাহলে সাইজ যত বেশি হবে, দেখো এখানে লেখা আছে, মেটালের সাইজ যত বড় হবে আয়নিক ক্যারেক্টার বা আয়নিক বন্ডের স্টেবিলিটি তত বাড়বে। ঠিক আছে। তাহলে আয়নিক ক্যারেক্টার কি হবে, আয়নিক ক্যারেক্টারটা সব থেকে বেশি হচ্ছে RbCl এর। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদেরকে পড়তে হবে যে আয়নিক বন্ড যেটা আছে, আয়নিক বন্ডের প্রপার্টিজ বা আয়নিক কম্পাউন্ডের প্রপার্টিজ, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, প্রপার্টিজ অফ
আয়নিক বন্ড বা আয়নিক কম্পাউন্ড একই জিনিস। তাহলে প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডের মধ্যে ফার্স্ট আমাকে দেখতে হবে যে স্টেট মানে কি অবস্থা, যে আয়নিক বন্ডের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ডগুলো তৈরি হবে তাদের কি ধরনের অবস্থায় থাকে, তারা মানে কি অবস্থায় থাকে, তরল, গ্যাস না লিকুইড। মনে রাখতে হবে এরা হচ্ছে মেনলি সলিড। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা হবে হাই, মানে বেশি হবে। ঠিক আছে, এগুলো আমরা কেন পড়ছি, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ডের সঙ্গে আয়নিক কম্পাউন্ডের ডিফারেন্স কোথায় সেটা আমরা দেখব। ঠিক আছে, বোঝা গেল। তারপর আসছে কন্ডাক্টিভিটির এখানে মনে রাখতে হবে যদি আয়নিক কম্পাউন্ড পিওর এবং সলিড অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কন্ডাক্ট করবে না কোনো রকম ইলেকট্রিসিটি। কিন্তু যদি গলানো হয়, হালকা হিট দিয়ে যদি গলিয়ে দাও, অথবা তুমি যদি জলের মধ্যে গুলে অ্যাকোয়াস সলিউশন বানাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়নিক কম্পাউন্ড গুড কন্ডাক্টর হিসাবে কাজ করবে। তাহলে গুড কন্ডাক্টর অ্যাট মল্টেন অর অ্যাকোয়াস স্টেট, আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ড আমরা পড়লাম কি, আয়নিক বন্ড হচ্ছে নন ডিরেকশনাল বন্ড, ঠিক আছে, ডিরেকশনাল বন্ড। তারপর সলিবিলিটি যদি দেখি তাহলে কি দেখব আমরা, সলিবিলিটিটা হচ্ছে মেনলি ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম যা আয়নিক কম্পাউন্ড আছে সলিবল হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশনও আছে। তাহলে সলিবিলিটির ক্ষেত্রে মনে রাখতে হবে ওয়াটার সলিবল মেনলি, ঠিক আছে, ওয়াটার কি হচ্ছে সলিবল মেনলি। এখানে সব থেকে ভালো হয় যে পোলার সলভেন্টে সলিবল হবে, ঠিক আছে, পোলার সলভেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা সলিবল হবে, কোনটা, আয়নিক কম্পাউন্ড। 6 নম্বর পয়েন্ট যেটা আছে, 6 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে দেখো, যে আইসোমারিজম দেখায় না, আইসোমারিজম অর্গানিক কম্পাউন্ড দেখায়, অর্গানিক কম্পাউন্ড কি কোভ্যালেন্ট নো। রিয়াকশান রেট যদি আমরা দেখি তাহলে কি হবে, রিয়াকশান রেট যেটা আছে ভেরি ফাস্ট। এরপরে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, ঠিক আছে, ল্যাটিস এনার্জিটা কি সেটা এবার দেখো। ধরো কোনো একটা আয়নিক কম্পাউন্ড তুমি তৈরি করছো, সেই কম্পাউন্ডের গ্যাসিয়াস, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে 1 মোল আয়নিক কম্পাউন্ডটা তৈরি করতে, সেটাকে আমরা কি বলবো, তার ল্যাটিস এনার্জি। তাহলে ডেফিনেশনটা পড়ার আগে আমরা মেনলি দেখবো এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে সুবিধা হবে। সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা 1 মোল তৈরি করব আমরা, এবং পিওর অবস্থায় কি থাকে, সলিড, তো এটাও কি হবে, সলিড, ঠিক আছে। এটা তৈরি করার জন্য যে পরিমাণ হিট রিলিজ হবে, ল্যাটিস এনার্জিকে আমরা ইউ দ্বারা ডিনোট করি, ইউ। কখন, যখন এই যে Na এবং Cl তাদের কি অবস্থায় থাকবে, আয়নিক অবস্থায় থাকবে, এবং সেটা অবশ্যই কি হতে হবে, গ্যাস, বোঝা গেল। তাহলে ডেফিনেশনটা যদি লিখে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when 1 mole of ionic compound formed from its gaseous cation and anion। তাহলে কি বলা হচ্ছে যে অ্যামাউন্ট অফ এনার্জি যেটা রিলিজ হবে কখন, যখন 1 মোল অফ আয়নিক কম্পাউন্ড ফর্ম ইটস গ্যাসিয়াস, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে ল্যাটিস এনার্জিটা আছে সেটাকে ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারি না আমরা, ঠিক আছে, কারণ কি এখানে সোডিয়াম প্লাস গ্যাস ধরে নিয়ে আসতে হবে, তারপর ক্লোরিন মাইনাস গ্যাসকে ধরে নিয়ে এসে রিয়াক্ট করাতে হবে, এটা বাস্তবে সম্ভব না, ঠিক আছে। তার জন্য আমরা ডাইরেক্ট কোনো মেথডের মাধ্যমে ল্যাটিস এনার্জি বের করতে পারবো না। তাহলে কীভাবে বের করা যাবে, এর জন্য আমাদেরকে বন্ড হেবার সাইকেল এবং হেস লয়ের সাহায্য নিতে হবে, সেটা অবশ্যই দেখবো আমরা, বন্ড হেবার সাইকেল। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই যে ল্যাটিস এনার্জির ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখতে পারি এই ফর্মুলাটা ইউজ করা যায়, ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড প্লাস এবং জেড মাইনাস, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের পজিটিভ বা নেগেটিভ চার্জের পরিমাণ যত বেশি হবে ল্যাটিস এনার্জি অফ আয়নিক কম্পাউন্ড তত বেশি হবে, বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাটিস এনার্জি যেটা আছে সেটা 1/r, মানে সাইজের সঙ্গে কী হবে, ব্যস্তানুপাতিক, বোঝা গেল। তাহলে জেড প্লাস যেটা আছে চার্জ অফ ক্যাটায়ন, আর জেড মাইনাস যেটা আছে সেটা হচ্ছে চার্জ অফ অ্যানায়ন, আর হচ্ছে সাইজ। এবার এখানে একটা জিনিস বলে দিই, যদি ধরো সাইজ এবং
ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সেম রেজাল্ট যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের রেজাল্টটা যদি সাইজের থেকে বিপরীতে চলে আসে, মানে উল্টো আসে, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটাকে প্রাধান্য দেব, সাইজটাকে গুরুত্ব দেব না। আশা করি বুঝতে পেরেছো। দেখো দু একটা এক্সাম্পল করালে ক্লিয়ার হয়ে যাবে। রাইট ডাউন ইনক্রিজিং অর্ডার অফ ল্যাটিস এনার্জি দেওয়া আছে। এখানে বলা হয়েছে কোশ্চেন 1 নম্বর Na2O MgO এবং Al2। 2 নম্বর কোশ্চেন হচ্ছে NaCl KCl RbCl। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করি। দেখো কীভাবে সলভ করব। প্রথমে আমি যদি অ্যানায়নটাকে দেখি, অ্যানায়নটা কী আছে সবার ক্ষেত্রে অক্সিজেন, তাহলে অ্যানায়নের কথা বাদ দিয়ে দিলাম, বোঝা গেল। এরপরে যদি ক্যাটায়নটাকে দেখা হয় তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম মোটামুটি সাইজ সবার সমান ধরা যেতে পারে। ঠিক আছে, যদিও দিক থেকে সাইজটা কমে সেটা আলাদা বিষয়, কিন্তু নর্মালি কন্ডিশনে কি সাইজটা মোটামুটি সবার সমান। কিন্তু চার্জ এইখানে এটার চার্জ কত আছে, সোডিয়ামের চার্জ কত +1, ম্যাগনেসিয়ামের কত +2, তাই তো, আর অ্যালুমিনিয়ামের কত আছে +3। তাহলে চার্জ যত বেশি হবে, দেখো এখানে আগে করানো হয়েছে, চার্জ যত বেশি হবে তত কি হবে আমাদের ল্যাটিস এনার্জি বেশি হবে। তাহলে ইনক্রিজিং অর্ডার যেটা বলেছে তাহলে সেটাতে আমরা কি লিখতে পারি, এটার যেহেতু চার্জ কম ল্যাটিস এনার্জি কম, তাহলে এর থেকে এর বেশি, এবং এর থেকে এর চার্জ বেশি হওয়ার কারণে এটার থেকে এটার ল্যাটিস এনার্জি বেশি। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। এরপরে দেখো নিচে দেওয়া আছে NaCl KCl এবং RbCl। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে ক্লোরিন সবগুলো অ্যানায়নগুলো সেম আছে, বোঝা গেল। অ্যানায়ন যদি সেম থাকে তাহলে ক্যাটায়ন দেখতে হবে। ক্যাটায়নের ক্ষেত্রে দেখছি সবার চার্জ কি আছে +1, এটাও +1, এটাও +1। তাহলে এরপরে আমরা কি দেখব, সাইজটা দেখতেই হবে অবশ্যই, কারণ চার্জ সেম আছে, তাই তো, অ্যানায়নও সেম। তাহলে সাইজ যত বড় হবে তত কি হবে ল্যাটিস এনার্জি কম হবে। তাহলে এক্ষেত্রে দেখো সাইজ যত বড় হবে ল্যাটিস এনার্জি তত কম হবে। তাহলে RbCl যেটা আছে সেটা হচ্ছে সব থেকে কম, তারপরে KCl, তারপরে হচ্ছে NaCl। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বন্ড হেবার সাইকেল। বন্ড হেবার সাইকেল পড়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উই ক্যান নট মেজার ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি। ঠিক আছে, উই ক্যান নট মেজার ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি, বাট using Hess law and Bond-Haber cycle we can calculate ল্যাটিস এনার্জি ইনডাইরেক্টলি। তাহলে ইনডাইরেক্ট মেথডের সাহায্যে আমরা কি ল্যাটিস এনার্জি বের করতে পারি, কি কি সূত্রের সাহায্যে, একটা হচ্ছে হেস ল আর বন্ড হেবার সাইকেল। বোঝা গেল? তাহলে হেস ল কী বলেছে আগে জিনিসটা বুঝে নিই। হেস ল অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। হেস বলেছেন কোনো একটা রিয়াকশান যদি একটা ধাপে হয় অথবা একাধিক ধাপে হয়, ঠিক আছে, অথবা একাধিক ধাপে হয়, তাহলে মোট যে হিট চেঞ্জটা আছে সেটা কি হবে, যে মোট যে হিট চেঞ্জ আছে সেটা, ঠিক আছে, সেটা সমান হবে। তাহলে আমি ধরলাম এইখানে কি আছে, এইখানে এ থেকে ডি হয়েছে মোট হিট চেঞ্জ ডেল্টা এইচ। এবার এ থেকে বি হয়েছে, এটা আলাদা প্রসেসের মাধ্যমে হচ্ছে ডেল্টা H1, এটা ডেল্টা H2 এবং ডেল্টা H3। তাহলে অ্যাকর্ডিং টু হেস কী হবে, অ্যাকর্ডিং টু হেস যে ডেল্টা এইচ সেটা হচ্ছে ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3। তাহলে কোনো একটা রিয়াকশান একটা ধাপে হোক অথবা একাধিক ধাপে হোক, তাহলে প্রত্যেকটাকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এক ধাপে যতটা এনার্জি লেগেছে, ঠিক আছে, সব ধাপের এনার্জিগুলো যোগ করলে ততটাই আসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হিট অফ ফরমেশান। তার আগে আমরা এখানে দেখি বন্ড হেবার সাইকেলটা একবার ডাইরেক্ট করে দিচ্ছি। বন্ড হেবার সাইকেল পড়ার আগে আমাদেরকে দেখতে হবে এখানে, সেটা হচ্ছে হিট অফ ফরমেশান। ধরো আমি NaCl তৈরি করছি, আমি NaCl, এটা 1 মোল এবং সলিড, ঠিক আছে, সলিড, S মানে সলিড। সেটাকে যদি এই যে পিওর অবস্থায় সোডিয়াম কি হিসাবে থাকে, সোডিয়াম সলিড হিসাবে থাকে, তাহলে সোডিয়াম সলিড, তার সঙ্গে ক্লোরিন পিওর অবস্থায় কি হিসাবে থাকে, গ্যাস,
ঠিক আছে, হাফ লিখছি কারণ ব্যালেন্স করার জন্য। তাহলে হিট অফ ফরমেশনটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। হিট অফ ফরমেশনটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে। আগে বন্ড হেবার সাইকেলের আগে এটা দেখে নাও যে হিট অফ ফরমেশন যেটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হোয়েন 1 mole of ionic compound from its element pure and stable state in pure and stable state। তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে যখন 1 mole of ionic compound ফর্ম হচ্ছে, ফর্ম কি এর যে এলিমেন্টগুলো আছে তাদের পিওর এবং স্টেবল স্টেট থেকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ড হেবার সাইকেলটা এবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ড হেবার সাইকেল, তাহলে আমাদের জানা আছে সোডিয়ামের সঙ্গে হাফ ক্লোরিন, ঠিক আছে, এটা গ্যাসিয়াস, আমি দেখাবো, কালারটা চেঞ্জ করব, NaCl, তার সঙ্গে যেটা তৈরি হচ্ছে ডেল্টা HF নট, হিটটা রিলিজ হচ্ছে, এটা হিট অফ ফরমেশন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটা ছিল কি সলিড অবস্থায়, ঠিক আছে, এটা ছিল গ্যাসিয়াস কন্ডিশনে, এটাও ছিল কি সলিড, এটা 1 মোল, ঠিক আছে, ওটা না লিখলেও হবে, এখানে অসুবিধা নেই। আমাদের টার্গেট রাখতে হবে যে এইখান থেকে আমি কি বের করব। টার্গেটটা হচ্ছে আমাদের এইখান থেকে আমি যেটা বের করব সেটা হচ্ছে ল্যাটিস এনার্জির জন্য কন্ডিশনটা কি ছিল ল্যাটিস এনার্জির, Na প্লাস, সেটা অবশ্যই কি হতে হবে, গ্যাসিয়াস হতে হবে, তার সঙ্গে Cl মাইনাস, সেটাও গ্যাসিয়াস হতে হবে, এবং এর ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে NaCl, এবং NaCl যেটা তৈরি হবে সেটা হচ্ছে সলিড, ঠিক আছে, NaCl প্লাস হচ্ছে ইউ। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল গ্যাসিয়াস, এটাও ছিল গ্যাসিয়াস, ঠিক আছে, এটা ছিল সলিড এবং 1 মোল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই উপরে যেটা আছে সেটা থেকে কোনটায় আসা, নিচেরটায়। তাহলে সোডিয়ামকে তুমি যদি হিট দাও ডাইরেক্ট, দিয়ে কী হবে, লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হবে। কিন্তু ডাইরেক্ট হিট অফ সাবলিমেশন যদি দেওয়া হয়, ডেল্টা এস, যেটাকে হিট অফ সাবলিমেশন বলছি, যদি দিয়ে দিই তাহলে তৈরি হবে কি সোডিয়াম গ্যাস তৈরি হবে, তাই তো। এবং সোডিয়াম গ্যাসকে তুমি যদি আয়োনাইজেশন এনার্জি দাও, মানে কি একটা ইলেকট্রন বের করার জন্য যে এনার্জিটা দরকার সেটা যদি দাও, তাহলে সোডিয়াম প্লাস গ্যাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার ক্লোরিন থেকে আমার কি দরকার, ক্লোরিন প্রথমে, গ্যাস তো দরকার অবশ্যই, এটাকে ভাঙতে হবে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ব্যবহার করতে হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা হচ্ছে হাফ, ঠিক আছে। এরপর তুমি এই ক্লোরিন থেকে এটাকে তৈরি করবে কিভাবে, যদি তুমি ইলেকট্রন দাও, ইলেকট্রন গেইন করার যে এনার্জি সেটা যদি দেওয়া হয় তাহলে তৈরি হবে কি Cl মাইনাস। এরপরে দেখো তাহলে এইটা তৈরি হয়ে গেল, এটা যদি তৈরি হয় এখান থেকে তৈরি হয়ে গেল NaCl প্লাস হচ্ছে ইউ। তাহলে অ্যাকর্ডিং টু হেস বা হেসের ল অনুসারে কি হবে, দেখো ভালো করে দেখে নাও এটা। অ্যাকর্ডিং টু হেস, তাহলে এই যে ডেল্টা HF নট আছে সেটার সঙ্গে এটা একটা ধাপে রিয়াকশান হয়েছে, আর এগুলো মাল্টিপল ধাপে হয়েছে, বোঝা গেল। তাহলে এগুলো সবগুলোকে যোগ করতে হবে, কী হলো, ডেল্টা এস প্লাস হচ্ছে আইপি প্লাস হচ্ছে হাফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্লাস হচ্ছে আমার ইএ প্লাস হচ্ছে কি এই যে ইউ, তাই না, বোঝা গেল। তাহলে এখানে সবগুলো যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তুমি কি পাবে, ইউ বা ল্যাটিস এনার্জির ভ্যালুটা বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানাবে অবশ্যই। তোমাদের কমেন্টের মাধ্যমে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা অবশ্যই পুনরায় সেগুলোকে চেষ্টা করব, ঠিক আছে।